শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নির্বাচিত সরকারের 6 মাস শেষ হয়েছে। এই 6 মাস শেষ হওয়ার পর নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই 6 মাসে তারা তাদের নির্বাচনী যে ইশতেহার সেটি পূরণ করার চেষ্টা করেছে। সরকারের যে শাসন ব্যবস্থা সেই জায়গায় গতি এসেছে এবং অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটি রক্ষা করবার চেষ্টা করছে। অন্যদিকে সমালোচনাকারী যারা রয়েছেন কিংবা বিরোধী দলে যারা রয়েছেন তারা বিভিন্ন সময় বলছেন যে একটি বড় সংকট বিদ্যুৎ জ্বালানি সংকট, নিত্যপণ্যের দামের ব্যাপারেও রয়েছে অভিযোগ। এছাড়া শাসন ব্যবস্থায়ও নানা দিকে সমালোচনা করছেন বিরোধীরা। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কেন 6 মাসে সরকারকে ব্যর্থ বলছে এনসিপি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ এবং আমাদের সাথে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জামাল হায়দার, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ইশতিয়াক আকিব। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে ইশতিয়াক আকিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আপনারা আজকেই একটি প্রেস কনফারেন্স করেছেন 6 মাসের মূল্যায়ন নিয়ে। এই অর্ধবার্ষিক যে মূল্যায়ন সরকারের, সেখানে আপনারা ব্যর্থতার পাল্লাই ভারী বলছেন। এই 6 মাস বলা হচ্ছে যে 6 মাস একটি সরকারের জন্য চূড়ান্ত মূল্যায়নের সময় নয়। কিছু দিক নির্দেশনা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু তারপরও কোন কোন কারণের উপর ভিত্তি করে আপনারা সরকারকে ব্যর্থ বলছেন সেই বিষয়টি যদি উল্লেখ করেন। আমি জানি যে আপনি এই যে 6 মাসের মূল্যায়ন সেই কমিটিতেও আপনি ছিলেন এবং আপনি কাছ থেকে কাজগুলো করেছেন বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং আপনার কাছে শুনতেই চাই পুরোপুরিভাবে যে 6 মাসে কেন সরকারকে আপনারা ব্যর্থ বলছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সহ-আলোচকদের এবং যারা শুনছেন। আজকে আমরা এনসিপির পক্ষ থেকে সরকারের 6 মাসের ব্যাপারে আমাদের দলীয় মূল্যায়ন সেটা তুলে ধরেছি এবং এখানে সরকারের যে সীমাবদ্ধতা ছিল, ব্যর্থতা ছিল সেটি তুলে ধরেছি। আপনারা জানেন যে তারেক রহমান যখন দীর্ঘ 17 বছর পর দেশে আসলেন, তিনি এসেই প্রথম ঘোষণা দিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। মানে তিনি বলেছিলেন যে সরকারে যাওয়ার জন্য এবং সরকারে যাওয়ার পরে যা করতে হবে সে ব্যাপারে তাদের পরিকল্পনা আছে। এবং নির্বাচনে জয়ী হবার পরে একদম শুরুতেই সরকার বলল যে তাদের 3টা প্রায়োরিটির জায়গা আছে। তারা 3টা প্রায়োরিটির জায়গার মধ্যে বলেছিল 1 দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, 2 ছিল আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন এবং 3 ছিল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। এটা হচ্ছে তাদের সেট করা 3টা মূল জায়গা এবং আমরা হচ্ছে আজকে দেখিয়েছি এবং মানুষ তো বুঝছে, তাদের ফিলিংস এর জায়গা থেকে বুঝছে যে দ্রব্যমূল্যের কি অবস্থা, আইন শৃঙ্খলার কি অবস্থা এবং বিদ্যুতের কি অবস্থা। কিন্তু আমরা আজকে একদম সরকারি তথ্য উপাত্ত দিয়ে আমরা দেখিয়েছি যে 3টি সেক্টরই সরকার ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, এছাড়াও অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে আমাদের দীর্ঘ প্রায় অনেক বছরে প্রথম নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকারের কাছে আমাদের আরো একটা বড় দায়িত্ব ছিল যে সরকারের বেসিক কাজের বাইরেও তার একটা বড় দায়িত্ব ছিল যে দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করা, যেটাকে আমরা বলতেছিলাম সংস্কার। যে আলোচনা ছিল, বিএনপি দীর্ঘদিন সংস্কারের রাজনীতি করেছে, সেই 31 দফা থেকে শুরু করে সংস্কার রাজনীতি করেছে। তো সেই সংস্কার প্রশ্ন বিএনপির বিস্তর ব্যর্থতা আছে। তারা হচ্ছে তাদের সরকারের শুরুই হয়েছে গণভোটের রায়কে প্রত্যাখ্যানের মাধ্যমে এবং দীর্ঘ 6 মাসেও আমরা সেদিকেও কোনো পথ দেখিনি। সেটি একটি অংশ। আর আরেকটি অংশ যে সরকারের ডে টু ডে যে অ্যাক্টিভিটি, আপনার প্রতিটি মন্ত্রণালয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য আলাদাভাবে দেখেছি, প্রতিটি মন্ত্রণালয়ের কাছে তাদের নিজেদের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারের তাদের নিজেদের সেট করা যে প্রতিশ্রুতি সেটি পালনের ব্যর্থতা, সেটি যেমন ছিল তেমনি একটি সাধারণ সরকারের যে আপনার বেসিক কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনার ব্যর্থতা এবং দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের সারা দেশে লুটপাট, সন্ত্রাস, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আচ্ছা, একটু স্পেসিফাই করবেন কিনা যেই মন্তব্যগুলো আপনি করলেন
যে ব্যর্থতার ব্যাপারে বিভিন্ন খাতে, এবং 3টি খাত মোটা দাগে আপনি বলেছেন। আমি একেবারে যদি জনগণের প্রাত্যহিক জীবনের সাথে জড়িত যেই সব জায়গাগুলো, সেই জায়গাগুলো ধরে কি 2-1টি ব্যাপারে আপনি একটু সুনির্দিষ্ট করবেন? জি, অবশ্যই। ৩টি খাত দিয়ে আমরা কথা বলি। ১ম খাত ছিল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আপনারা জানেন গত বছর এই সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৮, ৮.৫% এর মতন। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই মূল্যস্ফীতিটা 9% ক্রস করে যায়, ৯, ৯.৫। গত মাসে তারা দাবি করেছে, বিবিএস থেকে বলা হচ্ছে এটা সামান্য কমে ৮.৫-এর দিকে গিয়েছে। কিন্তু একই সাথে পত্রিকাতেই এসেছে বিবিএস এর এই তথ্যের জন্য টেম্পারিং আছে। যখন এটা কোথা থেকে এসেছে? কারণ যখন সরাসরি সরেজমিনে বাজারে যাওয়া হয়, তখন কিন্তু দেখা যায় এই দামটা হচ্ছে আসলে বেশি। বিবিএস যেরকম দাবি করছে তার থেকে মূল্যস্ফীতির পরিমাণ বেশি। এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে পত্রিকাতেই হচ্ছে বিবিএস এর টেম্পারিং সম্পর্কে নিউজ এসেছে। এটা হচ্ছে দ্রব্যমূল্য। দ্বিতীয়ত ছিল আইন শৃঙ্খলার পরিস্থিতি। পুলিশ হচ্ছে প্রতি মাসে আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর একটা ডেটা দেয় যে কয়টা মামলা হয়েছে। এটা শুধু পুলিশের মামলা। সেই মামলার যখন আমরা তালিকা দেখি, আমরা দেখি যে অন্তর্বর্তী সরকারের তুলনায় মাসপ্রতি খুনের পরিমাণ বেড়েছে, সহিংসতার পরিমাণ বেড়েছে, চুরির পরিমাণ বেড়েছে, ডাকাতির পরিমাণ বেড়েছে। কোনো এরকম নারী নির্যাতনের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে, ধর্ষণের পরিমাণ বেড়েছে। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মেট্রিক, কোনোটাতেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে ভালো অবস্থানে নেই। এছাড়া আরো হচ্ছে আশোক এবং HRSS এর যেটা আছে যে রাজনৈতিক সহিংসতা এভাবে বেড়েছে। গত 6 মাসে 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে 90%-এর সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিল। মানুষ মারা গিয়েছে প্রায় 70-এর অধিক। এর মধ্যে বিএনপির নিজেদের নেতাকর্মী আছে 30 থেকে 35 জন এই গত 6 মাসে। এই এই ট্রেন্ডটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় ছিল। অন্তর্বর্তী সরকারের 18 মাসে প্রায় 200-র উপর মানুষ মারা গিয়েছে বিএনপির নেতাকর্মীদের হাতে, যে ট্রেন্ডটা এখানে শেষ হয়নি। তারপর এটার মধ্যে আরো ছিল যেমন অন্তর্বর্তী সরকার একটা বড় সমালোচনার জায়গা ছিল যে মব ভায়োলেন্স, গণপিটুনি, এটার ব্যাপারটা। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতা নিয়েই বলেছিলেন যে মব কালচার শেষ, এটা বন্ধ হবে। কিন্তু আমাদের ডেটা কি বলে? ডেটা বলে যে এটা বন্ধ হয়নি। গত 6 মাসে 133 বা 30 জনের মতন মব গণপিটুনিতে নিহত হয়েছেন। এরপরে তৃতীয় যে জ্বালানি এবং বিদ্যুৎ, এটা আর বলার অপেক্ষাই রাখে না। আপনারা সবাই এটা জানেন যে এখন কি অবস্থা। এবং জ্বালানি সংকটের অবশ্যই আমরা অ্যাকনলেজ করি যে এর একটা বড় অংশ হচ্ছে ইরানে ইরানে যে যুদ্ধ চলছে তার কারণে। কিন্তু এরপরও আপনি যদি খেয়াল করেন, সংকট যখন শুরু হয়, মার্চ মাসে যখন যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু বিএনপি সরকার বলেছিল এবং বিএনপির মন্ত্রী তিনি ইকবাল মাহমুদ টুকু তিনি সংসদে বলেছেন যে কোনো সংকট নেই। প্রথমে এটা হচ্ছে সংকট নেই, এটা এটা বলা হয়, প্রথমে এটা অস্বীকার করা হয়। এরপরে যখন মানুষ তার দৈনন্দিন জীবনের সংকটটা ফিল করতে শুরু করে, তখন তারা হচ্ছে অন্যের উপর ঘাড়ের দোষ চাপিয়ে দেওয়া শুরু করে। এবং দেখেন যে বিদ্যুতের যে সমস্যা, তখন কিন্তু সেই মার্চ মাসে কিন্তু বিদ্যুতের সমস্যা ছিল না। লোডশেডিং এর অবস্থা এত খারাপ ছিল না। লোডশেডিং অবস্থা এখন খারাপ, যখন কিন্তু যুদ্ধ পরিস্থিতির অবস্থা এত খারাপ নেই। যুদ্ধের একদম পিক সময় ছিল মার্চ মাসে, এখন কিন্তু যুদ্ধের পরিস্থিতি এরকম নেই। কিন্তু প্রতিদিন কিন্তু আক্রমণ হচ্ছে না, হরমুজে কিন্তু চলাচল চলছে। কিন্তু এখন বিদ্যুতের অবস্থা এত খারাপ কেন? কারণ হচ্ছে গ্যাসের সংকট। এবং আজকেও প্রথম আলোতে আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে গ্যাসের সংকটের জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে দায়ী করে গিয়েছেন। কিন্তু তারা তো ক্ষমতা আসার পর 6 মাস ছিলেন। 6 মাস কি তারা আইডেন্টিফাই করতে পারেননি যে তাদের 6 মাস পরে গ্যাসের সংকটটা হতে পারে? অথবা তারেক রহমান যখন এসে বললেন উই হ্যাভ এ প্ল্যান, তখন কি তার প্ল্যানে ছিল না যে অন্তর্বর্তী সরকার গ্যাস নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি? তো এই সবগুলো বিষয়ই হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, ওয়েল, আমি যে আমরা আপনার কাছে তাদের সেট করা মেট্রিকেই তাদেরকে হচ্ছে বিচার করার চেষ্টা করেছি। আমি শুনবো আপনার কাছে আবারও। আমরা একটু শুনে আসি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি বলছিলেন, আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত জামাল হায়দার আপনার কাছে একটু জানতে চাই। পরবর্তীতে অন্যান্য বিষয়গুলোতে হয়তো আসবো। আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হলো না কেন? ধন্যবাদ সহ-আলোচকদেরকেও শুভেচ্ছা। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে ডেমোগ্রাফিক আর যদি চিন্তা করি, যে পরিমাণ মানুষ এই ছোট্ট একটা ভূখণ্ডে বাস করে, যে ধরনের শিক্ষা দীক্ষা আমাদের মধ্যে আছে, যে ধরনের কালচার আছে, আচ্ছা, তো সেইটা থেকে আইন শৃঙ্খলা খুব দ্রুত কোনো একটা উন্নয়ন হবে সেটা আশা করা যায় না। তত্ত্বাবধায়কের সময় বা ইন্টারিম গভর্নমেন্টের সময় এক ধরনের ভীতি কাজ করে, আর দলীয় সরকার যখন আসে তখন আসলে একদম মাইক্রো ম্যানেজমেন্টে, যেটা বলবো যে একদম প্রান্তিক অঞ্চলে কিন্তু সেই যে পুরনো
আমাদের যে কালচার সেটাই ফিরে আসে। সেটা আমরা সবাই জানি, আমরা একটা সমাজের মধ্যে বাস করি এবং এখানে একজন পুলিশ বা একজন থানার ওসি বা আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রান্তিক যে ইউনিটটা সে কিভাবে অপারেট হয়, সেখানে আমি বলবো যে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যারা তারা কিভাবে কার্যকরণ করে। কারণ আমাদের এই সমাজটাই তো ওভার দি ইয়ার্স হচ্ছে এক ধরনের আমি বলবো যে ফেয়ার অ্যান্ড গুড না। তো সেখান থেকে এখন নতুন সরকার আসছে, স্বাভাবিকভাবে তারা তো এখন ক্ষমতায় চলে আসছে। এটা একটা সামাজিক, আমি বলবো যে অস্বাভাবিক কোনো বিষয় না বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে পেট্রোনাইজেশন যেটা আমরা লম্বা সময় ধরে দেখেছি, যে পেট্রোনাইজেশনের প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটা সেই ধরনের কিন্তু এখন আমরা প্রতিবাদ করতে পারছি না। যেটা আপনি 15-17 বছরে আপনারা চিন্তা করবেন যে অমুকের নামে কাজটা হচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আউট অফ কালচার হচ্ছে, সেটাকে আমাদের, এটা তো একটা সমস্যা, নো ডিনাইং ফ্যাক্ট যে এটা সমস্যা না। এটাকে সেটেল করতে হলে ইন্টেলিজেন্ট সলিউশন ক্রিয়েট করতে হবে এবং এক্সট্রিমলি আপনি রুথলেসলি সামটাইমস এবং নিরপেক্ষভাবে সেটা করার বিষয় আছে। আমি মনে করি যে এখন সেন্টারিংয়ের সিস্টেমে আছে। আমি যদি উপরের দিকে তাকাই তাহলে যিনি হেড অফ দি স্টেট একদম আমি বলবো যে বাই মার্জিন এটা বিশাল ডিফারেন্সে আছে। তার যে অ্যাটিটিউড, তার যে ভাইব, তিনি কোনো কিছু স্পন্সর করছেন না, তিনি কোনো একটা খারাপ কাজকে করছেন না, অল গুড এখন পর্যন্ত অ্যাটিটিউড ইজ 100% ইন এভরি রেসপেক্ট। সো আমি ওই জায়গাটাতে আশা দেখি। বাকি যেগুলো আছে এগুলো ম্যানেজ করার জন্য দলের বা সরকারের যে ইন্টেলিজেন্ট ইনপুটটা দরকার, যে ধরনের বুদ্ধিবৃত্তিক স্মার্টনেসের সাথে সলিউশনগুলো ক্রিয়েট করার দরকার, সেই জায়গায় ঘাটতি আছে। কিন্তু আপনি এটা বলেন স্টেট স্পন্সর টেরোরিজম, স্টেট স্পন্সর্ড মানে সন্ত্রাস, সেই জিনিসটা আমরা মনে হয় যে এখনও দেখছি না। সেটা হচ্ছে আশার। এখন বাকিটা হচ্ছে সকলের সহযোগিতা। আমরা আমরা তো আসলে ইললিটারেট না, আমরা হচ্ছে ম্যাল লিটারেট বাই আমি যদি বলি সিনসিয়ারলি ম্যাল লিটারেট, যার কারণে আমার স্বজনপ্রীতি, আমার দখলদারিত্ব এবং এই ধরনের কালচারগুলো আমাদের সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি আছে। এবং আপনি মনে করেন যে সেই পুলিশ, এটা নট দ্যাট 17 বছরে পঙ্কিলিত পুলিশ, তা তো না, ওভার দি ইয়ার্স কিন্তু স্বাধীনতার পর থেকে এই জায়গায় এসে পৌঁছেছে। কারণ একটা সমস্যা নিয়ে একটা নাগরিক যখন রিপোর্ট করে তখন সে কিভাবে রিয়াক্ট করার প্যাটার্নও তো মানে আইডিয়াল না। সো সেই জায়গাটার প্রেক্ষাপট থেকে বলবো যে অবশ্যই প্রত্যেকটা অপরাধের দায় সরকারকেই নিতে হবে। জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, তিনি ক্ষমতা এনজয় করছেন, সলিউশনটা তিনি অফার করতে পারছেন না কেন? যদি না করে থাকেন সেটা দায়। 6 মাস, ডেফিনেটলি 6 মাস, এটা 1 বছর হবে এবং যতদিন 5 বছর আমরা চাইবো যে এটা কমে আসতে হবে বাই এনি মিনস। এখন যদি অন্য দেশ থেকেও হায়ার করে নিয়ে আসতে হয় সলিউশন করতে হবে, বাট বাই ডাটা যেটা প্রেজেন্ট করেছেন অবশ্যই এটা এনকারেজিং না, এটা অ্যাপ্রিসিয়েটও করা যায় না। আমি বলবো যে আমাদের জনমানুষের আকাঙ্ক্ষাটা জুলাইয়ের পরে, আগস্টের জাগরণের পরে ডেফিনেটলি অনেক চেঞ্জ। আপনি এখন নিশ্চয়ই ওই আমলের যে কতগুলো ব্র্যান্ডিং নেম ছিল সেই নেমের মতো করে আমরা কোথাও হবে, এটা তো বিএনপি করা মানুষও চাইবে না, কারণ বিএনপি করা মানুষও জুলাইয়ের আকাঙ্ক্ষায় সামিল ছিলেন। সো আমার জায়গাটা বলার জায়গাটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সিম্পল জিনিস হচ্ছে সরকারের সদিচ্ছা আকাঙ্ক্ষা এখনও দেখা যাচ্ছে না, সেটা বলা কোনোভাবেই যাবে না। মেকানিজম সেই পুরনো যন্ত্রটাকেই চালাইতে হবে, সেই চালানোর জায়গাটাতে আমার মনে হয় চাণক্য দেখানোর ব্যাপার আছে, সেইটা দেখাইতে হবে। এবং আমার মনে হয় না সরকার প্রধান এবং তার বলয়ের মানুষদের এখন পর্যন্ত কোনো স্টেট স্পন্সার্ড কোনো ক্রাইম ওইভাবে জেনারেট হচ্ছে বা কোথাও কোনো মাফিয়া ডন মাথাচাড়া দিচ্ছে আমি সেটা শুনিনি, এবং কোথাও সেখানে আশকারা পাচ্ছে সেটাও জানা নেই। সো সেই প্রেক্ষাপটে হয়তো রেজাল্ট ড্রাইভ করে নাই, কিন্তু রেজাল্ট ড্রাইভ করতে হয়তো সময় লাগবে না যদি এভাবে চলতে থাকে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, সৈয়দ সাদ্দাম আহমেদ, আপনার কাছে আসবো একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সৈয়দ সাদ্দাত আহমেদ, শুনছিলেন আপনি সরকারের 6 মাসের যে মূল্যায়ন বিরোধী দল থেকে করা হয়েছে সেই বিষয়ে আপনার বক্তব্য শুনব। প্রথমত ধন্যবাদ। আর এনসিপি থেকে ইশতিয়াক আকিব সাহেব গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছে। জিনিসটা হচ্ছে যে
আমাদের প্রথমত বুঝতে হবে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। এইচপিএম অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব উনি প্রথমেই যেটা বলেছে ওনার একটা প্ল্যান আছে, আর আমরা সবাই বিশ্বাস করি উনি যেইভাবে দিক নির্দেশনা দিচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন উনি কিন্তু প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসার স্টেট মেকানিজমকে ইউজ করে প্রতিহিংসার ফল আনছে না। উনি চাচ্ছে সবাই মিলিতভাবে দেশটাকে গড়তে। এখন আপনাকে বুঝতে হবে যে আমরা খুব ইজিলি ব্লেম করে দিতে পারি, আমরাও দোষারোপ করতে পারি, কিন্তু আমরা সবাই তো দেখেছি গত 17 বছরে কি হয়েছে। আর 17 বছরের পরে আপনি যদি আমি ইন্টারিম গভর্নমেন্টও দেখি, এনসিপি তো ইন্টারিম গভর্নমেন্টের পার্ট ছিল। আমি এনসিপিকে মানে আমাদের ছোট ভাই, বাট আমরা তাদেরকেও অ্যাটাক করব না। তাদেরও একটা শিকার বিষয় ছিল, তাদেরও একটা ভিতরে একটা অনেক জিত ছিল, ফায়ার ছিল, উইচ ইজ গুড। আর তারা আমাদেরকে কারেকশন দিবে, আমরা তাদেরকে কারেকশন দেব, এইভাবেই গড়তে হবে দেশটাকে। আর ইশতিয়াক আকিব ভাই যেটা পয়েন্ট আউট করছিল যে আমাদের কস্ট, মার্কেট কস্ট, তো আপনার বুঝতে হবে মার্কেট কস্টটা আগে যদি আপনার 8.5% ছিল ইন্টারিম গভর্নমেন্টে, এখন এটা বিভিন্ন রিপোর্ট থেকে এসছে এটা 9%, তো 0.5% বেড়েছে। তো আপনাকে তাহলে ধরতে হবে না যে আমরা ডলার রেট বাড়ছে, আপনার এই ইরান যুদ্ধের কারণে, ইরান আমেরিকার যুদ্ধের কারণে সবাই এফেক্টেড, শুধু বাংলাদেশ না, সবাই এফেক্টেড। তো বাংলাদেশে যদি 0.5% বেড়েছে, এটা তো আমাদের বুঝে নিতে হবে যে আমরা একটা মানে এটা ন্যাচারাল ইন্টারন্যাশনাল এফেক্টে পড়েছি। হ্যাঁ, বাট নিদার দ্য লেস যে এটা কোনো এক্সকিউজ না, আমরা তাও চেষ্টা করে যাচ্ছি। আর ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমি বুঝি, আমি মানি যে হ্যাঁ, সব জায়গায় সব কিছু নিয়ন্ত্রণ করা ওইভাবে এখনও যাচ্ছে না, কারণ আমি সবাই বুঝতে পারি যে আমাদের লিগ্যাল মানে মানে হোম মিনিস্ট্রিতেও আমাদের সালাউদ্দিন সাহেব, হোম মিনিস্টার সাহেব যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু পুলিশ কোঅপারেশনও যথেষ্ট চলছে। কিন্তু একটা দল মানে কিছু অংশ মানুষ আমাদের সোসাইটির চেষ্টা করে যাচ্ছে অ্যানার্কি করার জন্য। তো আমরা যতটুকু পারছি এটা সামাল দিচ্ছি, বাট আপনি যদি বড় অঙ্কে দেখেন ওইভাবে কিন্তু একটা আপনাদের ইন্টারনাল ক্ল্যাশের কথাও কিন্তু বলা হয়েছে। ইন্টারনাল ক্ল্যাশ, শুনেন, একটা বড় দলে ইন্টারনাল ক্ল্যাশ থাকবেই, এটা স্বাভাবিক। এটা এমন কিছু না যে আপনি বড় দলে ইন্টারনাল ক্ল্যাশ থাকবে না, বাট এটাকে হ্যাঁ, এটা আমি বলবো যে ওনার কথায় অ্যাড্রেস করা উচিত। আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী এটা যদি নিজেরা উদ্যোগ নিয়ে করে, এটা খুব ইজিলি সমাধান হয়ে যাবে। বাট একটা গ্রেটার মুভমেন্টের জন্য ছোট ছোট এরকম ইনসিডেন্ট হয়। বাট দেন অ্যাগেন আবার একই কথাই বলছি যে এটা আমরা ডিসকার্ড করতে পারবো না, এটাকেও অ্যাড্রেস করতে হবে। আর বিদ্যুৎ জ্বালানি সংকটের বিষয়ে? বিদ্যুৎ জ্বালানি সংকট, প্রথমত আপনার ইরান আমেরিকা ওয়ার, আমাদের সাপ্লাই চেইনে ঘাটতি আসছে। সেকেন্ড অফ অল, আমাদের প্রিন্সিপালস যারা সাপ্লাই দিবে তারা অনেক দিক দিয়ে আটকায় যাচ্ছে, বিকজ তারা চেষ্টা করলেও আমাদেরকে ডেলিভার করতে পারছে না। আচ্ছা, আপনি যদি আমাকে ইন্টারনাল জিজ্ঞেস করেন, আমি মনে করি আমাকে যদি সরকার থেকে বলা হয় যে এটার একটা ইন্টারনাল রিপোর্ট দিতে, আমি মনে করি এই বিগত এতগুলা বছর যে সরকার ছিল, তাদের যে একটা স্টেট মেকানিজমে যে তাদের কিছু ম্যান পাওয়ার আছে, তাদের কিছু অফিসার্স অ্যান্ড কনসার্ন ডিপার্টমেন্টে তাদের লোকজন বসা আছে, তাদেরকে আমরা যতক্ষণও রেকটিফাই না করবো, আইডেন্টিফাই না করবো অ্যান্ড তাদেরকে কারেকশনে না আনবো, আমাদের এইগুলা ফেস করতে হবে। এটাকে আমরা যদি এখন বলি সিন্ডিকেট, তাহলে বলতে হবে সিন্ডিকেট। যদি আপনি বলতে চান যে আমাদেরকে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যতই চেষ্টা করুক, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব টুকু সাহেব যতই চেষ্টা করুক বা যত ফ্যাসিলিটি ওপেন করে দিক, যেরকম আপনি জানবেন যে এখন প্রাইভেট সেক্টরকে অফার করা হয়েছে যে সাপ্লাই দেওয়ার জন্য, তো এগুলো অফার করলেই তো হচ্ছে না, কেন আপনি মেকানিজম অ্যান্ড আপনার সিস্টেমটাকে এমন করে রেখেছেন যে আপনি এখন এমার্জেন্সি বেসেও যদি সিস্টেম সাইডে যান, যেরকম টেন্ডারিং করে আপনি আস্তে আস্তে আপনার আরও ডিলে হয়ে যাবে। আপনার ফোরসাইটনেস, আপনার আগে থেকে একটা প্ল্যানিং থাকা উচিত ছিল যে আমাদের জ্বালানি, তেল, গ্যাস এগুলো কতটুক আছে, প্লাস আমাদের স্টক রাখার জায়গা কতটুকু আছে, যেটা হচ্ছে আপনার আমরা যদি রিফাইনারি বলি বা স্টোরেজ বলি। তো এখন
আপনি যদি ওই সাইডে চলে যান তাহলে এটা তো আর লম্বা ব্যাখ্যা। এখানে একটা সিন্ডিকেট কাজ করছে, আপনি চান না চান কাজ করছে। এখন এটাকে আইডেন্টিফাই করার অনলি পসিবিলিটি আমি ফিল করি যে এখানে উপর থেকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের ডাইরেক্ট ইন্টারভেনশন লাগবে, অ্যান্ড ইন্টারভেনশন করে আমাদের একটা সলিউশনে আসতে হবে, বিকজ আদারওয়াইজ আমরা একটা খুব সিরিয়াস স্টেটের দিকে যাচ্ছি। তো আর এই মুহূর্তে আমাদেরকে গ্যাস সাপ্লাই দিতে হলে ইমিডিয়েটলি আমি বলবো যে টেন্ডার বাদ দিয়ে ডিপিএম অলরেডি করেছে ডাইরেক্ট পারচেস। তো ডাইরেক্ট পারচেস, স্পট পারচেস, যখন যেরকম আমরা কম্পিটিটিভ অফার পাবো সবচেয়ে লোয়েস্ট রেটে, আমাদেরকে সোর্সিং করে আমাদেরকে এটা ডেলিভার করতে হবে। আচ্ছা, আর বিদ্যুৎ সংকটের বিষয়টি মানে উনি বলছিল যে যখন শুরুর দিকেও মার্চেও বিদ্যুৎ সংকটটা এত প্রকট হয়নি, এখন যতটা হচ্ছে। দেখেন, আমি যদি বলি যে মানে আমি আবার একই কথায় আসতে হচ্ছে যে আমরা তো মাত্র 6 মাস, এখন আপনি এক্সপেক্ট করেন না 6 মাসে আমি একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করে দাঁড় করায় দিব। আপনার মিনিমাম একটা ফাউন্ডেশন করতেও 3 মাস চলে যাবে। তো ফাউন্ডেশন করতে ওটা স্ট্রেংথ আসার পরে আপনি উপর দিকে আগাবেন, পিলার্স দাঁড় করাবেন, ল্যান্টার্ন দিবেন, বিম দিবেন, সব দিবেন। তো আপনাকে তো সময় দিতে হবে। এখন আপনি এক্সপেক্ট করছেন না আমি 6 মাসে শুধু কমপ্লেন করে যাব, করতে পারেন। আপনি আমার পার্ট, আপনি ইয়োর মাই ফ্যামিলি, আমার দেশীয় মানুষ। তো আমরা এক ঘরের মানুষ, তো একজন একজনকে উপকার করি, হেল্প করি। আপনার কাছে যদি সোর্স থাকে, উপায় থাকে, বুদ্ধি থাকে, আপনি দেন, শেয়ার করেন, একসাথে বিল্ড করি। একজন একজনকে আঙ্গুল দেখানো খুবই ইজি, বাট 6 মাসে আই ডোন্ট এক্সপেক্ট ওরকমভাবে কোনো চেঞ্জেস আসবে। আপনার 17 বছরের এফেক্ট আপনি একদিনে চেঞ্জ করতে পারবেন না। যদি ওটাই পারতেন, এনসিপি তো কেট ইন্টারিম গভর্নমেন্টে ছিল 1 বছরের মতো, তো তারা কেন কিছু দাঁড় করায় নাই? তারা কেন ইলেকট্রিসিটি প্ল্যান্ট বসায় নাই? তারা কেন এফএসআরইউ আরও 2-3টা দেয় নাই? তারা কেন আপনার এই যে রিফাইনারি দেয় নাই? ঠিক না? তো আমরা কেন মানে তখন এই ইন্টারিম গভর্নমেন্টটা করলোটা কি? হ্যাঁ, তো ইটস তারা ভেরি তো বলছে যে সেই সময়ে সংকটটা এরকম ছিল না, মানুষকে এরকম সিএনজি অটোরিকশার লম্বা লাইন দিতে হয়নি, পেট্রোল পাম্পের লাইন দিতে হয়নি, সেগুলো তো হয়নি। বিকজ তারা কুশন টাইমে গেছে। হ্যাঁ, আগের যেটা রাখা ছিল তারা ওই কুশন টাইমের মধ্যে ট্রাভেল করেছে। আর আমরা যেটা পেয়েছি যেখানে সব কিছু শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাট আমরা তাদেরকে ব্লেম করছি না, বিকজ তাদেরকে ব্লেম করা ইজ ব্লেমিং সামওয়ান। একজনকে দোষারোপ করা কিন্তু কোনো সলিউশন না। আপনার সলিউশন যদি দরকার হয়, আপনার মিলে কাজ করতে হবে। আর আমাদের এখন এই মুহূর্তে যেটা দরকার, আপনার মার্কেটটাকে স্টেডি রাখা, এই মুহূর্তে দরকার ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করা, এই মুহূর্তে দরকার যে আমরা ইলেকট্রিসিটি, গ্যাস, ফিউল এগুলা সোর্সিং করে ডেলিভার করা। তো যেটার জন্য আমার মনে হয় আমরা হাইলি কাজ করে যাচ্ছি। আর সরকারকে আপনার একটু মানে যেরকম দেখেন, আমি আপনাকে আমি আপনার একটু টাইম নিচ্ছি। আমরা যদি নিজেরা সচেতন হই, তাহলে আমাদের মনে করেন বাড়ি ঘরে এই যে ইলেকট্রিসিটি, লাইট, ফ্যান, এসি এগুলো এক রুম থেকে এক রুমে যে আবার আসবো বলে ওইটা অন না রেখে অফ করে দেওয়া উচিত। আমাদের বাড়তি খরচ, এই যে শপিং সেন্টারগুলো সন্ধ্যা 6টা-7টায় বন্ধ করতে পারে, রাত 10টা-11টায় না বন্ধ করে। শপিং সেন্টারের বাইরে আপনার নিয়ন লাইটগুলো অনেকগুলো জ্বলছে, এগুলো দরকার এখন নাই। আপনার যেরকম আপনাদের চ্যানেল আছে, আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, বড় বড় কোম্পানিরা অ্যাড দিবে, আপনাদের কাছে আসতে পারে, আপনাদেরকে অ্যাড দিতে পারে আপনাদের টিভি চ্যানেলে, আপনাদের অনলাইন চ্যানেলে, আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায়। তো এখানে এসে ওরা যদি অ্যাডটা দেয় বিলবোর্ডগুলো বন্ধ করে, এই বিলবোর্ডের পিছিয়ে একটা বিলবোর্ডে মিনিমাম 6টা-8টা হ্যালোজেন লাইট যাচ্ছে, ফ্ল্যাট লাইট যাচ্ছে। তো এইগুলোতে ইলেকট্রিসিটি অপচয়। তা আমরা নিজেরাই তো কনসার্ন না। তো ইটস ভেরি ইজি একজনকে আঙ্গুল দিয়ে পয়েন্ট করে দেওয়া। একই সাথে আমি বলবো, আপনার প্রোগ্রাম থেকে আমার একটা অনুরোধ থাকবে যে সরকারেরও উচিত এইগুলা একটু পয়েন্ট করে যে এগুলার উপরে একটা স্ট্রিক্ট মেজার, স্ট্রিক্ট একটা ডাইরেকশন আনা, তাতে এগুলো যেন বন্ধ হয়। আর সরকারের এটাও উচিত যে জনগণকে এতটুকু বুঝতে দেওয়া যে হ্যাঁ, আমরা একটা সিরিয়াস সিচুয়েশনে পড়ে আছি। সরকার চেষ্টা করে যাচ্ছে জনগণকে খুব কুশন রাখতে, তাতে জনগণের যেন ওই টেনশন, ওই ভোগান্তিটা না হয়। কিন্তু জনগণকে বুঝতে হবে যে হ্যাঁ, আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে।
অসংখ্য ধন্যবাদ সৈয়দ সাদাত আহমেদ। আমি আবারও আসবো আপনার কাছে, একটু শুনে আসি। ইশতিয়াক আকিব রয়েছেন আমাদের সঙ্গে। ইশতিয়াক আকিব, যে বিষয়গুলো আসলে এখানে আলাপ হচ্ছিল, সেখানে একটি বিষয় বলা হচ্ছে যে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, সরকার চেষ্টা করছে, 6 মাস সময়ও যথেষ্ট নয়, একেবারে চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসা বা ব্যর্থ বলা, সেই জায়গায় সরকারকে সময় দেওয়া প্রয়োজন। আপনার কাছে কি মনে হয়, যেটি এখানে মেজর অবসরপ্রাপ্ত জামাল হায়দার এবং সৈয়দ সাদাত আহমেদ বলছিলেন যে ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত ওনারা দেখতে পাচ্ছেন, আপনার কাছে কি মনে হয়? এখানে আমি আমি ওনাদের সাথে রেসপেক্টফুলি আমি ডিসএগ্রি করি। কারণ দেখেন, অবশ্যই আমরা তো সরকারকে বলতে পারি না যে এত বছরের যে আপনার বলা যায় যে অর্থনৈতিক যেসব সমস্যা ছিল, আপনার প্রাতিষ্ঠানিক সমস্যা ছিল, এটা অবশ্যই 6 মাসে পূরণ হবে না। এবং আমি নিশ্চিত অনেক কিছু 5 বছরেও এটা ঠিক হবে না। 5 বছর পরেও আমরা আশা করতে পারি না যে মূল্যস্ফীতি 9.5 থেকে 3% যাবে। এটা আমরা আশাও করি না যে 5 বছর এটা সম্ভব হবে। কিন্তু আমাদের তো কিছু টাইম বাউন্ড মেট্রিক লাগবে। ওকে, তো আমরা 1 বছরে কোথায় দেখতে চাই, আমরা 3 বছরে কোথায় দেখতে চাই, 5 বছরে কোথায় দেখতে চাই। এবং বিএনপি থেকে কিন্তু আপনি যদি বলেন তাদের ইশতেহার বা তাদের নির্বাচনী যেসব প্রতিশ্রুতি ছিল, সেখানেও তারা কিন্তু বেশ কিছু জিনিস এরকম সময় ভিত্তিক তারা প্রতিশ্রুতি দিয়েছিল। যেমন বিএনপি ইশতেহারে বলা হয়, বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বলেছেন তারা 1.5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করতে চান। আমরা কিন্তু 6 মাস চলে গেছে, কিন্তু এরকম কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা দেখছি না যে তার দিকে তারা যাবেন। যেমন আজকে নিউজ হয়েছে যে আপনার প্রায় 60,000 মানুষ চাকরি হারিয়েছেন বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু ওদিকে কোনো দেখতেছি না। একইভাবে সরকার যখন অর্থনৈতিক ক্ষেত্রে তার বাজেটের সময় তারা বলেছিলেন যে তারা আম, তারা মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনবেন। কিন্তু সেদিকেও আমরা কোনো পদক্ষেপ দেখছি না। উল্টো আমরা যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইকোনমিক প্র্যাকটিস, সেটা হচ্ছে মূল্যস্ফীতি বেশি থাকলে সুদের হার বাড়িয়ে দিতে হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সুদের হারও কমিয়ে দিয়েছে, সেটা মূল্যস্ফীতির অবস্থা আরো খারাপ করবে। তো আমরা এই জন্য অবশ্যই আশা করছি না যে সবকিছু ভালো হয়ে যাবে। কিন্তু আমরা এই সময়ের মধ্যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, যেমন আমি যদি আবার একটু প্রশাসনিক বিভিন্ন বিষয়ের দিকে একটু চলে আসি। যেমন নির্বাচনের আগে এবং বিভিন্ন সময় বিএনপি 31 দফাতেও তারা বলেছে তারা দলীয়করণ করবে না, একদমই করবে না। এবং নির্বাচনের আগে বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উনি বলেছিলেন যে আম, দলীয়করণ হচ্ছে ফ্যাসিবাদের একটা লক্ষণ এবং বিএনপি কোনো দলীয়করণ করবে না। অথচ আমরা দেখছি নির্বাচনের পরে প্রায় সকল পর্যায়ে দলীয়করণটা শুরু হয়েছে। এবং রুহুল কবির রিজভী উনি একই ব্যক্তি, উনি এখন বলছেন যে কোন দেশে দলীয়করণ হয় না, সব দেশে তো দলীয়করণ হয়। এবং এটা খুবই হচ্ছে হতাশাজনক। উম, তো এবং হচ্ছে আবার দেখেন যে বিএনপি দীর্ঘদিন তারা গুমের শিকার হয়েছে, এবং তারা ক্রস ফায়ারের শিকার হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের শিকার হচ্ছে। বিএনপি 14 সালে যখন নারায়ণগঞ্জে 7 খুন হয়, তখন খালেদা জিয়া উনি সেই পরিবারের সাথে দেখা করতে যেয়ে বলেছেন যে র্যাব হচ্ছে পচে গেছে, র্যাবের বিলুপ্তি দরকার। 14 সালে, এরপর 17 সালের দিকে র্যাবের বিরুদ্ধে একটা বড় তদন্ত প্রতিবেদন আসার পরে বিএনপি থেকে বলা হচ্ছে র্যাবের আমরা বিলুপ্তি চাই, সম্ভবত আয়নাঘর রিলেটেড কোনো একটা নিউজের পরে। তখন বলেছেন রুহুল কবির রিজভী। এবং অন্তর্বর্তী সরকার যখন পুলিশ সংস্কার কমিশন গঠন করে, সেই সংস্কার কমিশনের বিএনপিতে অফিসিয়াল রিপোর্ট দেওয়া হয়, সেখানে বলা হচ্ছে র্যাবকে বিলুপ্ত করতে হবে। সেই রিপোর্টটা পড়ে শোনান বর্তমান স্পিকার মেজর হাফিজ। এবং সেখানে আমরা এখন যে কথা বলছি তারা একই কথা বলেছেন যে র্যাবের বিলুপ্তি দরকার, কারণ এখানে সেনাবাহিনী থেকে সদস্য আনার ব্যাপারটা হচ্ছে আসলে খুবই কমপ্লিকেটেড। এবং ওনারা এটাও বলেছেন যে পুলিশের মধ্যেই এলিট ফোর্স তৈরি করতে হবে, তাদেরকে সুনির্দিষ্ট কর্মক্ষমতা তাদের নির্দিষ্ট করে দিতে হবে, তারা কোন আম, কোন 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 ইস্যুতে র্যাবের কাছে যাবে, এগুলো সবই, এটা আমি বলছি 24 সালের ডিসেম্বরের কথা। অথচ এখন ক্ষমতায় আসার পরে তারা বলছেন তারা র্যাব বিলুপ্ত করবেন না। ক্ষমতা আসার পর, এবং আপনারা নাম জানেন পরিবর্তন যখন করছেন। শুধু নাম পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো সক্ষমতার পরিবর্তন হচ্ছে না, র্যাবের কোনো কাঠামো পরিবর্তন হচ্ছে না। এখনো র্যাবে আর্মি থেকে লোক আসবে এবং ডেপুটেশন, এবং তারপর আবার আর্মিতে ফেরত যাবে। র্যাব হচ্ছে তদন্ত করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। র্যাব হচ্ছে ইন্টেলিজেন্সে কাজ করবে কিনা, কোনো সুনির্দিষ্ট কোনো ক্ষমতাই কমানো হয়নি। আবার হচ্ছে আপনি যদি দেখেন যে যখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন গুম হন, এরপরে কিন্তু তার পরিবার এবং বিএনপি থেকে বলা হয়েছিল যে তারা ডিস্ট্রিক্ট জাজের অধীনে তদন্ত চান।
কারণ তারা পুলিশের তদন্তকে তারা বিশ্বাস করছেন না। তারা এইটাও বলেছেন বেশ কয়েকবার যে গুমের ঘটনায় তারা জাতিসংঘের তদন্ত চান। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন একটা বাহিনী যখন অপরাধ করে তাকে আপনি তদন্ত করতে গেলে সে কনফ্লিক্ট কখনোই অফ তার ইন্টারেস্ট অপরাধের তৈরি হয়। কখনোই সে তার নিজের অপরাধটা পাবে না। এই বিএনপি এবং একই রকম কথা হচ্ছে আমরা নির্বাচনের আগেও শুনেছি, কিন্তু এখন ক্ষমতা আসার পরে তারা হচ্ছে গুমের আইনটা বাতিল করে দিলেন, তারা মানবাধিকার কমিশনের ক্ষমতা কমিয়ে দিলেন। একই ঘটনা ঘটেছে আপনি যদি দেখেন বিচার বিভাগের ক্ষেত্রে। বিচার বিভাগের বিএনপি একটা সুস্পষ্ট লেখা আছে যে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় দরকার, এবং এবং অন্তর্বর্তী সরকার স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করলো। এমনকি বিএনপির ইশতেহারও স্বাধীন সচিবালয়ের কথা ছিল, কিন্তু এখন তার সচিবালয়টা এটা ক্যান্সেল করে অসংখ্য দিলেন ধন্যবাদ এবং ইশতিয়াক তাই হাকিম। এটা আমি বলছে শুনবো আপনার কাছে জি এই যে এ যাবৎ যে প্রসঙ্গগুলো আপনি উত্থাপন করেছে সেগুলো সম্পর্কে একটু আলোচকদের কথা শুনে আসব। এবং বিচার বিভাগ প্রসঙ্গে যদি আমি একটু বলে নেই আপনাকে, যেটুকু আমার কাছে তথ্য আছে বা বিভিন্ন সময় আলোচকরা যে কথাগুলো বলে, আমি তার ভিত্তিতেই দু একটি তথ্য আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে, প্রথমত সংস্কারের বিষয়টি থেকে বিএনপি সরে এসেছে, বিএনপি এমনটা বলছে না, সরাসরি বিএনপি বলছে না, বলছে এটিকে তারা রেটিফাইড করবে এবং সেখানে তারা হয়তো আরও উন্নততর কোনো কিছু করবার কথা বলছে, এই জন্য সেটিকে এখন পর্যন্ত এই অবস্থায় রাখা হয়েছে। এটি বিএনপির বক্তব্য। আরেকটি বিষয় বলা হয়ে থাকে যে দীর্ঘদিন আমরা প্রায় সবাই জানি বিচার সকল প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগেও দলীয়করণ হয়েছে, যথেষ্ট মাত্রায় বলা হয়েছে। সেই জায়গায় এখনই যদি স্বাধীনতার সেই বিষয়টি অবারিত করা হয় বিচারকদের এবং উচ্চ আদালতের বিশেষ করে, এবং তখন হয়তো দেখা যাচ্ছে সেটি অনেকটা বুমেরাং হবে বা হিতে বিপরীত হতে পারে। সুতরাং আগে সব জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে এনে যোগ্যতর মানুষদের সব জায়গায় পদায়ন করে এরপরে হয়তো বিষয়গুলো ধীরে ধীরে করবে, এমনটা বিএনপির ভাবনা। আপনি হয়তো এই বিষয়ে বলবেন, আমি আগে একটু শুনে আসি। মেজর জামাল হায়দার, শুনছিলেন আপনি, গুম কমিশন নিয়ে কথা হচ্ছে, পুলিশ কমিশনের বিষয়ে বলা হচ্ছে, র্যাব বিলুপ্তির বিষয়ে বলা হচ্ছে। বিএনপিকে আসলে মানে হয়দার দে আর ইন রাইট ট্র্যাক, আপনার কাছে কি মনে হয়? ওকে, একজন জাস্ট নাগরিক হিসেবে মানে আকাঙ্ক্ষা, আমাদের যে আকাঙ্ক্ষাটা আগস্টে ছিল, আগস্টের পরে যে আকাঙ্ক্ষাটা হয়েছিল, আপনি সরাসরি একেবারে জুলাই আন্দোলনের সাথে ছিলেন অ্যাক্টিভিস্ট হিসেবে। জি, সেই আকাঙ্ক্ষার সাথে তাদের যে বক্তব্যটা, সেটা হয়তো মানুষ ম্যাচ করতে পারছে না। আমার মনে হয় যে খুব রাইটলি ম্যাচ করতে পারছে না। যে কথাটা তো ছিল সংস্কার একটা কমিশন হয়েছে, কমিশনে একটা ফরম্যাট এসছে। এখন নির্বাচিত হওয়ার পরে এখন এই যে ব্যাকরণ এবং এই জিনিসটা মানুষ ওইভাবে নিতে পারছে না। এটাই মনে হয় আমার কাছে বেশি, যে বিভিন্ন কমিশন যেগুলো সুশাসনের জন্য অত্যন্ত মানে প্রয়োজনীয়, সেই জিনিসগুলোকে মানে আমি যেটা বুঝি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সহজীকরণ নাই, যার কারণে পারসেপশন থেকে মনে হয় যে এটা কি হতে যাচ্ছে, অনিশ্চয়তা। সো এটাও এক ধরনের ব্যর্থতা, যে কমিউনিকেশনটার মধ্যে একটা লুকোছাপা মুডটা থাকছে। হয়তো ব্যাকরণভাবে তিনি বলছেন, সংসদে বলছেন, এবং আমরাও শুনছি, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা সেটা কমছে না হচ্ছে জনগণ একটা সুনাগরিক, মানে যদি আমরা তৃতীয় বিশ্বের দেশ বলতে চাই, কিন্তু এখন যেটা হয়েছে যে আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ডের মতো করেই আমার সব জীবন ব্যবস্থা, কানেক্টেড হচ্ছি, দেখছি, আমি ওরকমই জীবন চাই। সো মানুষও তাই চায়। সো আমি মনে করি যে আর সুশাসন নিশ্চিত করতে হইলে যে এলিমেন্টগুলো দরকার, যেগুলো আইডেন্টিফাই হয়েছে সবার উপস্থিতিতে, সেই জিনিসগুলো আসলে আবশ্যিক হয়ে উঠছে। যেমন আমি একটা জায়গায় যাই, যে আমি র্যাবের প্রসঙ্গটাই শুনবো আপনার কাছে। আমি একটা বিরতি নিয়ে এসে আপনার এখান থেকে আলোচনা শুরু করব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর জামাল হায়দার, র্যাবের প্রসঙ্গে বলছিলেন। র্যাবের স্পেশালি র্যাবের জায়গাতে আমি যেতে চাই। দেখেন, র্যাব এমন কিছু কলঙ্কিত অধ্যায়ের মধ্যে দিয়ে গেছে, যে 7 খুন করেছে একজন অধিনায়ক, তিনি মিলিটারি থেকে গিয়েছেন। খুব মানে আমি বলবো যে ওটা খুব একটা মার্কামার একজন মানুষ। তো মার্কামারা হচ্ছে মানে সামরিক বাহিনীর সদস্য হিসেবে আপনাদের ওই বিষয়গুলো আমার পরিচিত এবং তিনি আপনার আওয়ামী লীগের একজন বড় নেতার জামাতা। আচ্ছা, তাকে আর্মিতে থাকতেই দেখেছি অধ্যত্বপূর্ণ, ব্যাপকভাবে অধ্যত্ত। আর আসার পরে র্যাবে আসার পরে
পয়সার বিনিময়ে সে মানুষ খুন করেছে। এবং আপনি দেখবেন যে মিলিটারিতে নেওয়া হয় একটা স্পেশাল কারণে, এবং তার বয়সটাও একদম কম, তাকে যেভাবে কাদা দিয়ে গড়া হয় সেভাবে। পুলিশে একজন অফিসার যায় ম্যাচিউর, আরও 6 বছর ইউনিভার্সিটি পড়ে, তার চোখ বুদ্ধি খুলে সেভাবে। কারণ যুদ্ধের জন্য যেভাবে প্রশিক্ষিত করতে হবে একটা মানুষকে, এবং সোশ্যাল সিকিউরিটির এবং সোশ্যাল সার্ভিসের জন্য একদম একরকম না। র্যাবে আনার, দেখেন আপনি যদি দেখেন র্যাব কখন তৈরি হয়েছিল, আপনি তখন ক্লিন হার্ট অপারেশন, আমি এটাতে ছিলাম, এবং ক্লিন হার্ট হচ্ছে লাস্ট থিং, মানে বিএনপি এসেই একেবারে বিপদে পড়ে গেছিল মনে হয়, 1-1.5 বছরের মধ্যে বিপদে পড়ে যায়। তখন হয়তো কেউ বুদ্ধি দিয়েছে এখন আর্মি ছাড়া আর উপায় নেই, তখন ক্লিন হার্টে যায়। ক্লিন হার্টে গেলে যেটা হয় যে একটা মানুষের ট্রেনিংয়ের সিস্টেমটা এটা আলাদা। ও হচ্ছে গুলি করে মানুষ মারার জন্য ট্রেন। কাকে? শত্রুকে। কে? সে সার্বভৌমত্বের শত্রুকে। এখন আসলে একটা চোর বা ডাকাত তো আর সার্বভৌমত্বের শত্রু না, তাকে তো ওইভাবে ট্রিট করার সুযোগ নাই। তো এই যে তার ট্রেনিং, ওইটা হচ্ছে লাস্ট সলিউশন হিসেবে। তখন ওই ক্লিন হার্ট শেষ হতে হতে কোনো একজন বুদ্ধি হয়তো দেয় যে একটা এলিট ফোর্স করতে হবে। এই আর্মি থেকে এই আশাটাই তো ভুল। কারণ হচ্ছে এই ভদ্রলোক, যেই ভদ্রলোককে আর্মির যুদ্ধের জন্য তৈরি করেছেন, সেই ভদ্রলোকের পায়ের মধ্যে শিকল বাঁধা আছে। শিকল বাঁধা হচ্ছে সেকশন 45, সে কোথাও যেতে পারবে না। তার উপরে কোনো অন্যায় হলেও সে থানা পুলিশ কিচ্ছু করতে পারবে না। তো এটা নিয়েও কিন্তু বলা হয়েছে যে এই ইন্ট্রিম সময়ে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, রিটায়ার্ড অফিসাররা অনেক চিল্লাচিল্লি করেছে যে সেকশন 45-এ রেখে কাউকে ওই জায়গায় নেওয়া উচিত না, তাকে যে সব কাজ করানো যায়। দেখেন ও 2টা কারণে সব কাজ করে। 1 নম্বর হচ্ছে সেকশন 45-এর বান্ধব, আর একটা হচ্ছে পদ পদবীর এর মূলার উপরে সব কাজ করে। তো আসলে এই ভদ্রলোককে দিয়ে সব কাজ করানো যায়, এই করানোটা বন্ধ করতে হবে। ও যুদ্ধে সব কাজ করুক, শান্তিতে ও সব কাজ করতে যাবে কেন? ইন এইড টু সিভিল পাওয়ার যতটুকু তাকে দেয় ততটুকু। সো এটা একটা ডেঞ্জারাস মানে আমি বলি প্যারাডক্স। তো সেই জায়গাতে না গিয়ে আমাকে, এখন তো আমরা সুস্থ অবস্থায় আছি, আমাদের ভাবতে হবে। আমি বারবার বলি যে আমাদের বাংলাদেশ হচ্ছে ছোট একটা জায়গার মধ্যে অনেকগুলো মানুষ, সেই মানুষগুলো কুশিক্ষিত, ম্যাললিটারেট, ইলিটারেট না। ইলিটারেট হলে খুব ভালো হইতো। ম্যাললিটারেট হওয়ার কারণে যেটা হয়, প্রচণ্ড সামাজিক বিভিন্ন রকমের প্রবলেম, এগুলোকে সবগুলো হচ্ছে বুদ্ধিবৃত্তিক সলিউশন দরকার। এটা ইন্ট্রিমই হোক ও হোক। আমি মাঝখানে একটু যে বলে নেই, আমি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করব 6 মাসের মাথায় এই নতুন দল তারা জিনিসটা তুলে ধরেছে, কাঠগড়ায় এনেছে। ব্যক্তি আমি রাস্তাঘাটে আমার মূল্যায়ন আছে, কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে সে মূল্যায়ন করেছে, ভুল হোক, এই প্র্যাকটিসটা খুবই আমি বলবো এনকারেজিং, অ্যাপ্রিসিয়েট করি। এবং সেইটা সরকারকে চাবুকের উপরে রাখতে সাহায্য করে। আসতে তো সেবক, প্রাইম মিনিস্টার বলতেছেন আমরা সেবক, শাসক নই। 17 বছর শাসক ছিলেন, আপনি স্টেট অপারেটেড ক্রাইম করতেন, এবং কাদেরকে দিয়ে করাতেন? দেখেন এখন কিন্তু পুলিশ অফিসাররা, আমরা যারা মানে ক্রস করি, কথা বলি, ওনারা বলে আমরা কোনো খুন করি না। ওরা বলে দিচ্ছেন, ওনাদের সংগঠন থেকে বলে দিচ্ছে আমরা এগুলোর মধ্যে ছিলাম না। ছিল কি ছিল না তাই না, বাট এখন সব কিন্তু দেখা যাবে মিলিটারি অফিসাররা যারা ছিল তাদের কাছেই চলে আসছে। তো এখন মিলিটারি অফিসারদেরকে এখান থেকে বের হতে হবে। সে তার জীবন উৎসর্গ করছে দেশের সভরেন্টির জন্য, কিন্তু তাকে নিয়ে আসছেন এমন একটা ফুড ফরমাশ খাটার জন্য। আপনি যদি বলেন, আপনি সরকারও তো এটা নিয়ে কোনো কাজ করছে না। কারণ হচ্ছে দেখেন জিয়াউল আহসান, এই লোকটা তো মানুষ না, বাট সে খেয়ে দিয়ে অনেক মোটা হয়ে গেছে। আমি দেখলাম সে আগের চেয়ে অনেক রসের আছে। সে যেই লোকটা এত মানুষকে গুম খুন করেছে, সে এখনো এরকম মোটা, এত রসে আছে কেন? তার মানে সরকার এটা নিয়ে কাজ করছে না। দেখেন জন আকাঙ্ক্ষার মধ্যে বড় জিনিস হচ্ছে নিরাপত্তা, সরকারের নিরাপত্তা, এবং এই যে আস্থার বাহিনীগুলো, এই বাহিনীগুলো পালে পুষে। আমি পার্সোনালি আপনাকে বলতে চাই যে এরা এত বেশি মানে অন্যায় করেছে, এটা বা আর্মির ভাষা হচ্ছে হারামখোর সিস্টেম। মানে আপনি পয়সা পাতি দিয়ে হারামখোরকে পালছেন। ও এই সুযোগটা নিয়ে, এই শক্তিটা নিয়ে মোটা হয়েছে, ওই শক্তিটা নিয়ে নিজের আখের গুছিয়েছে। তো এগুলো আসলে খুবই অন্যায়। মানে একটু আপনি যদি খুব স্ট্রেট বলেন যে মিলিটারি থেকে বা অন্য বাহিনী থেকে পুলিশে আসলে আনা ঠিক নয় বা আনা দেখেন, এটা তো সে ওইটার জন্য যোগ্যই তো না, ওইটার জন্য সে প্রিপেয়ার্ড না। তাইলে ওই মানুষটাকে এনে ওর জীবনটাই বা ধ্বংস করছেন কেন, আর এখানে পঙ্কিলিত করছেন কেন? কারণ সে তো এখানে এসে খারাপ জিনিসগুলো দেখছে, ওর এগুলো দেখা উচিত ছিল না। একেবারে স্পষ্ট। যে সৈয়দ সাদাত আহমেদ শুনছিলেন, অনেক আমরা নেতিবাচক বিষয়ই শুনলাম, প্রত্যাশার কথা কি কিছু শোনাবেন? মানে আপনি যদি আমার কাছে বলেন যে আমার লাস্ট স্টেটমেন্ট কি হবে, মেজর জামাল হায়দার সাহেব যেটা বলল যে আর্মি থেকে, মানে আমি একটু অ্যাড করছি, অলদো আমি ডিফেন্স ফ্যামিলিরই একজন সদস্য।
তো আমি এবং যে সাফারারও আপনি। হ্যাঁ, আমি আয়নাঘর থেকে আল্লাহ has been kind, আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে এসছে আয়নাঘর থেকে। তো আমি একটা কথা বলতে চাই যে দেখেন, আমরা স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু বলতে পারি, আলাপ আলোচনা করতে পারি, শুনতে ভাল লাগে। আমি আবারও বলছি যে ব্লেম করা ইজি। জামাল হায়দার সাহেব একটা কথা বলেছে যে এই ইয়াং পার্টি, ইয়াং জেনারেশন যারা পয়েন্ট আউট করছে, থ্যাংক ইউ টু আপনাদেরকে, যে আপনারা আমাদেরকে অনেক কিছু পয়েন্ট আউট করে দিচ্ছেন, যেটা একটা রাষ্ট্র চালানোর সময় অনেক কিছু মানুষ নজরদারি করতে পারে না, যেটা স্লিপ করে। তা আপনারা পয়েন্ট আউট করাতে আমরা ওইগুলা পয়েন্টও অ্যাড্রেস করছি। তো কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছেন অ্যাড্রেস করে। হ্যাঁ, আমি এখানে আসি যে জি, please. আমরা অ্যাড্রেস করছি, তো আমাদেরকে একটু সুযোগ দেন, সময় দেন। ইনশাল্লাহ আমি হোপফুল যে আমাদের প্রধানমন্ত্রী যেইভাবে উঠে পড়ে লেগেছে, সব কিছুই আমরা একটা সলিউশনে আসতে পারবো, পজিটিভ সলিউশনে। কেন আপনার মাইন্ডসেট যদি নেগেটিভ থাকে ফ্রম দ্য বিগিনিং, আপনি কিন্তু কোনো পজিটিভ সাইড দেখতে পারবেন না। আপনাকে পজিটিভ থটে থাকতে হবে, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমার ভাই এখানে জামাল হায়দার সাহেব যেটা বলছিল যে র্যাব ক্রিয়েট হয়েছে, ওখানে আর্মি আসছে, পুলিশ আসছে। এখন দেখেন, আমরা আমাদের দেশের পরিস্থিতি জানি, আমরা আমাদের মনোভাব জানি। তো যখন অপারেশন ক্লিন হার্ট হয়, তখন আমি ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমি ওনার ইয়েতেই ছিলাম, অফিসেই ছিলাম। তো আমি তখন পুরো জিনিসটা ভিতর থেকে যেটা দেখেছি, যে পুলিশ দ্বারা তখন যদি যেইভাবে সন্ত্রাস, যেইভাবে তখন সব কিছু চলে যাচ্ছিল, ল অ্যান্ড অর্ডার আউট অফ হ্যান্ড, এটাকে কন্ট্রোল করার জন্য অপারেশন ক্লিন হার্টটা করা হয়েছিল। অ্যান্ড অপারেশন ক্লিন হার্ট যখন হয়েছে, তখন যখন পুলিশকে যদি একা দায়িত্ব দিত, তখন আমরাও জানি যে পুলিশকে সামহাও হয়তো ওই সময়ের পুলিশকে তখন সামহাও হয়তো ম্যানেজ করে ফেলতে পারতো। এইটাকে স্ট্রিমলাইন অ্যান্ড স্ট্রিক্ট মেজার করার জন্যই আর্মি অফিসারদেরকে আনা হয়েছিল, সো দ্যাট বিকজ আমাদের বিশ্বাস যে যারা আমাদের সলভেন্টি ধরে রাখে, আর্মি অফিসাররা, আর্মি সোলজাররা, যে এন্ড অফ দ্য ডে আমাদের এই স্টেট মেকানিজমগুলোকে কিন্তু ভাঙা যায় না। তো তারা কিন্তু এটাকে ফুললি 100% অ্যাড্রেস করে আপনার দেশটাকে একটা ল অ্যান্ড অর্ডারকে মানে কার্ভ করেছিল। বাট এখন যদি আমার ভাই ইশতিয়াক সাহেব যদি বলে, আকিব সাহেব যদি বলে যে আমরা এখন ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারছি না, তো এখন যদি ধরে নিলাম যে আমাদের হোম মিনিস্টার সাহেব সালাউদ্দিন সাহেব কালকে অর্ডার করে দিল যে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যে আমি একদম এক্সট্রিমে চলে যাব, সাথে সাথে হিউম্যান রাইটস চলে আসবে, এসে বলবে আপনারা আবার একই ইয়েতে চলে গেছেন, গুম খুন শুরু করেছেন। তখন সাথে সাথে এনসিপি দাঁড়ায় যাবে যে আপনারা ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছেন। তো এখন আমরা যেইভাবে আইডেন্টিফাই করি, মানে এই যে এখন যেরকম আপনি শুনবেন, গতকালকে অলরেডি চলে গেছে লিস্ট অফ এই যে চাঁদাবাজ। হ্যাঁ, এই যে লিস্টগুলো করছে, এটা কারা করছে? এটা তো বিএনপি আমাদের ছেলে মেয়েরা করছে না, করছে কারা? এই 7টা বাহিনী যে আছে, ইন্টেলিজেন্স বাহিনী, তারা করছে। আপনার ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, সিআইডি বলেন, এসবি বলেন, এরা মিলে একটা লিস্ট করছে। ওই লিস্ট যখন সামনে আসছে এরিয়া ওয়াইজ, তখন আপনার দেখতে হবে যে আমাদের হোম মিনিস্টার সাহেব কোন এক্সট্রিম লেভেলে যায়। আপনাকে তো একটা জিনিস কমপ্লিট করার সুযোগ করে দিতে হবে। আমি শুধু একটা রিকোয়েস্ট করব, আমরা খুবই হোপফুল, উই আর ভেরি পজিটিভ। অ্যান্ড আমি যদি আয়নাঘর থেকে এসে আমি আমার দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন রাখতে পারি, তা আপনাদের একটু বিশ্বাস রাখা উচিত। বেশি কিছু চাই না, আমরা আপনাদেরকেও দেখতে চাই সামনে, দেশটা আরও বড় করেন। জি, আমরা একটু শুনি। শেষ দিকে আছি অনুষ্ঠানের। ইশতিয়াক আকিব, আপনার কনক্লুডিং রিমার্কস শুনবো এবং কি প্রত্যাশা করছেন সেই বিষয়গুলো জানবো। ধন্যবাদ। আমি আমাদের সমালোচকের অনেক কিছু পয়েন্ট বলেছিলাম, সবগুলোতে অ্যাড্রেস না করে আমি একজন সমালোচকের কথাটাই আমি আর একটু আমার কনক্লুডিং রিমার্কে আনতে চাই। যেমন মেজর হায়দার সাহেব উনি বলছিলেন যে কমিউনিকেশন ব্যাপারটা, এটা কিন্তু আসলে খুবই বড় একটা সমস্যা আমি বলবো বিএনপি সরকারের, যেটাকে আমরা আসলে সেভাবে গুরুত্ব দেই না। কারণ হচ্ছে এই যে বড় বড় অনেক ইস্যু, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অনেক কিছু আছে। কিন্তু আপনি যদি অন্তর্বর্তী সরকারের কমিউনিকেশন চিন্তা করেন, অন্তর্বর্তী সরকারের যে প্রেস সচিব ছিলেন, উনি প্রতি সপ্তাহে সম্ভবত 2বার করে প্রেস ব্রিফিং করতেন, সাংবাদিকদের প্রশ্ন নিতেন, এবং উনি ওনার ফেসবুকটাকে 24 ঘন্টা যে কোনো ইস্যুতে উনি হচ্ছে সরকারের পরিস্থিতি ক্লিয়ার করতেন। তা আপনি দেখেন তার সাথে তুলনা করে বিএনপির প্রেস টিম থেকে আমরা কোনো কমিউনিকেশনই পাই না, আমরা জানি না কি হচ্ছে না হচ্ছে। তো আমি আশা করব যে
এবং আরো বিভিন্ন যে বিষয়গুলো এসেছে, আপনি বললেন যে বিচার বিভাগের দলীয়করণের একটা ইস্যু আছে। আমার সমালোচক বললেন, বললেন যে বর্তমানে আসলে পরিস্থিতি এত খারাপ, হার্ড লাইনে গেলে তো আবার হিউম্যান হিউম্যান রাইটস রাইটসের যারা আছে, কোশ্চেন চলে আসে। জি, অলরেডি আমি কিন্তু এগ্রি করি। হিউম্যান রাইটস থেকে আজকেই আমি যখন আপনাদের সাথে কথা বলছি ঠিক তার আগে আগে আমি বলবো যে একটি হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস থেকে একটি রিপোর্ট এসেছে, মানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিচার বহির্ভূতভাবে এবং বিচার দীর্ঘায়িত করে অনেক দিন পলিটিক্যাল লিডার যারা আছে তাদেরকে রাখা হচ্ছে জেলের ভেতরে এবং বিচারকে দীর্ঘায়িত করা হচ্ছে। বিনা বিচারে তাদেরকে এতদিন কেন রাখা হবে? আইদার তাদের বিচার শেষ করে ফ্রি করে দেয়া কিংবা তাদেরকে জামিনে মুক্তি দেয়, এরকম বিষয়গুলো কিন্তু অলরেডি এই কনসার্নগুলো কিন্তু এক্সপ্রেস করা হচ্ছে হিউম্যান অবশ্যই রাইটস। জুডিশিয়ারির কাজ তো হচ্ছে মানে সুইফট এবং জাস্টিসটা তো ইম্পর্টেন্ট। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমার ইস্যুটা হচ্ছে যে তারেক রহমান যখন এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা কিন্তু আশাবাদী ছিলাম। এবং আমরা যেই তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন আর যেই তারেক রহমান লন্ডন থেকে ফেরত এসেছেন, তার জেস্চারে আকাশ পাতাল তফাৎ। আমরা বিরোধী দলের মানুষও আমরা কিন্তু এটা স্বীকার করি যে তার মধ্যে আমরা আন্তরিকতা দেখেছি এবং দেশের মানুষ কিন্তু তিনি তার উপর আস্থা রেখেই তাকে ভোট দিয়েছে। প্রায় 50%-এর উপর মানুষ তাকে ভোট দিয়েছে। কিন্তু তার এই যে পরিকল্পনার, সেটার কমিউনিকেশন আমরা কখনোই ভালো করে পাইনি। আমরা হচ্ছে বিএনপি প্রেস টিম বলেন, তারা কখনোই বলে না তাদের সমস্যা কি। যে কোনো সমস্যা যদি হয়, আমি তিনটা সমস্যার কথা বলি, জ্বালানি সমস্যা, হাম এবং বিদ্যুৎ। তিনটা সমস্যার ক্ষেত্রে আপনি দেখবেন প্রথমে সরকার বলেছে কোনো সমস্যা নেই, আমাদের কন্ট্রোলে আছে। তারপরে বলেছে যে দ্রুত সমাধান হয়ে যাবে। তারপরে বলছে অন্তর্বর্তী সরকারের দোষ। তারপর বলেছে এটা আমাদের কন্ট্রোলে নেই, 2-3 বছর সময় লাগবে। আপনি দেখেন সবসময় হচ্ছে একই রকমের কমিউনিকেশন। এই কমিউনিকেশন গ্যাপের ব্যাপারটা আমরা প্রত্যক্ষ করছি। আমরা চাই তারা বলুক যে আমাদের প্ল্যানটা কি। বিচার বিভাগ যদি এখন আপনারা স্বাধীনতা দিতে না পারেন, আমাদের বলেন যে আপনি কবে দিবেন, বলেন যে আমি 2 বছরের মধ্যে দিব, 2 বছরের মধ্যে আমি প্রচুর নতুন রিক্রুটমেন্ট করবো, পুরান হচ্ছে আওয়ামীদের আমরা বের করে দিব, ফাইন। বাট সেটা হচ্ছে বলেন। আপনি বলেন যে আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা খারাপ, আর পুলিশের হচ্ছে 10 লোক নাই, আমি হচ্ছে আগামী 6 মাসের মধ্যে 2 রাউন্ডে প্রচুর এসআই নিয়োগ দিব, প্রচুর কনস্টেবল নিয়োগ দেবো, এরপর হচ্ছে এটা ঠিক হবে। সেটা বলেন, অন্তত হচ্ছে আপনি কমিউনিকেট করেন, মানে মানুষকে বলেন ক্লিয়ার যে এই হচ্ছে পিকচারটা সমস্যা। দিতে বলছেন আপনি জনগণের সামনে। অবশ্যই আপনি হচ্ছে বিরোধী দলের সাথে কথা বলেন, যে বলেন যে আপনাদের কি সমস্যা বলেন, চলেন। যেমন ধরেন এই যে আমি আবারও বলি, জানাই সমস্যা আপনাদেরকে তারেক তো রহমান বিভিন্ন তো, কমিটিতে ডাকা হয়, সেখানে আপনারা যাচ্ছেন না, এরকম অভিযোগ আমরা আছে। হচ্ছে সব কমিটিতে গিয়েছি, শুধুমাত্র সংস্কারের কমিটিতে যাইনি। আপনি জানেন যে গতকালকেও আমাদের হাসনাত আব্দুল্লাহ উনি সংসদীয় যে অর্থনীতি বিষয়ক কমিটি সেখানে গিয়েছিলেন এবং তিনি তারপর প্রেস কনফারেন্স করে বলেছেন যে কমিটিতে এনবিআর তারা হচ্ছে খুবই আগ্রহী কাজ করতে, অর্থমন্ত্রী খুবই আগ্রহী, কিন্তু বিএনপির যে এমপিরা তারা হচ্ছে কেউ কমিটির কাজ করতে আগ্রহী না। তারা বলেন যে তাদের প্রস্তুতি নেই। তো এরকম আর কি। আমরা কিন্তু এরকম সরকারের যে কোনো, এই সরকার তো সবার সরকার, মানে তারেক রহমান তো আমারও প্রধানমন্ত্রী, আমি তারেক রাইট। রহমানকে ভোট দিই, তিনি আমার প্রধানমন্ত্রী না? তো এবং আমার ট্যাক্স টাকা দিয়ে বেতন পান না অবশ্যই, এবং তিনি কোথাও গেলে তো আমার প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। সুতরাং আমরা তো তাদের সহযোগিতা করতে চাই। তো আমরা হচ্ছে সরকার থেকে এই কমিউনিকেশনের ব্যাপারটা হচ্ছে আমরা জানতে চাই, তাদের প্ল্যান আমরা জানতে চাই, তারা কি করতে চাই। অবশ্যই সীমাবদ্ধতা আছে, বাংলাদেশের সীমাবদ্ধতার কোনো অভাব নেই, কিন্তু আমরা একটা এমপ্যাথেটিক সরকার জানতে চাই। যেমন তারেক রহমান কয়েকদিন আগে সম্ভবত জ্বালানি সমস্যা নিয়ে এটা তিনি হচ্ছে মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, এটা আমরা খুবই পজিটিভলি দেখি। আমরা তো কোনো ডেমিগডকে আমাদের প্রধানমন্ত্রী বানাইনি। উনি মানুষ, ওনার সীমাবদ্ধতা আছে এবং দেশের প্রচুর সীমাবদ্ধতা আছে। আপনি সব থেকে ভালো মানুষকে বসে দিলেও উনি দেশের এখন ঠিক করতে পারবেন না। কিন্তু আমরা ক্লিয়ার কমিউনিকেশনটা চাই, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে। অন্তত 6 মাস পরে যখন সরকার 1 বছর হবে, তখন অন্তত আমরা এটা যেন বলতে পারি যে অন্তত সরকার আমাদের সাথে সৎ ছিল কমিউনিকেশনের ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এবং সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু বলবো, 6 মাস নিঃসন্দেহে কোনো চূড়ান্ত মূল্যায়নের সময় নয়, কিন্তু সরকারের কার্যক্রমে আগামীর একটি ইতিবাচক দিক নির্দেশনা আমরা পাবো, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।